ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे সন্ধ্যা সম্পূর্ণভাবে আপনি জয়েন করেন। লেট হয়ে গেল আজকে একটু। অ্যাকচুয়ালি আমি লেট টেট করতে ভালো লাগে না আমার। আমাদের এখানে একটা সেমিনার চলছিল ইউনিভার্সিটি থেকে, সেটা শেষ হতে একটু দেরি হলো, সেই কারণেই লেট হয়ে গেল। মোটামুটি আজকে আমরা ওই যেহেতু দেরি করে শুরু হয়েছে 9টা 15 অবধি ক্লাসটা কন্টিনিউ করবো, ঠিক আছে? আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। রাজদীপ বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আগের দিনের ক্লাসে আমরা সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। তার আগের ক্লাসে নিযন্ত ধাতু নিয়ে আলোচনা করেছেন। সেই দুটো ক্লাসই মনে হয় রাজদীপ বাবু আপনি করেননি। আপনি কি পরে সেই ক্লাসগুলো শুনেছেন? শোনার সময় পেয়েছেন? নিযন্তর ক্লাসটাতে নিযন্তর পোর্শনটা শুনেছি। সংখ্যাটা এখনো শোনা হয়নি, তাই তো? না, ওটা শুনি। সময় করে শুনে নেবেন পরীক্ষার আগে। কারণ আজকে একটা নোটিশ দেখলাম, মহারাজ বলছেন যে 15ই মের মধ্যে সমস্ত পরীক্ষা শেষ করতে। ঠিক আছে, 15ই মে। তাহলে আজকে 3 তারিখ, আমরা আর একটা ক্লাস পাবো 10 তারিখ। তারপরে কিন্তু আর 5 দিন থাকছে। সেই 5 দিনের মধ্যে কোনো একদিন আপনাদের পরীক্ষা দিতে হবে। সেটা আপনারা ঠিক করে আমাকে বলবেন। কোনো একদিন সন্ধেবেলা বা আপনাদের যে কোনো যেটা যেটা আপনাদের আপনারা দুজন তো আছেন, দুজনের মোটামুটি যেটা সুটেবল হবে। সন্ধেবেলা হলে সন্ধেবেলা, সকালে হলে সকালবেলা, যেটা আপনাদের পক্ষে হবে। 10 তারিখের পরে 15 তারিখের আগে এই 4-5 দিনের মধ্যে একটা ডেট আমাকে জানাবেন, ঠিক আছে? আপনারা দুজনে আলোচনা করে দুজনের যেটা সুবিধে হবে সেই রকম একটা ডেট আমাকে জানাবেন। সময়টাও জানিয়ে দেবেন। 2 ঘন্টা পরীক্ষার সময়, ঠিক আছে? সে আপনাদের লাগলে 2 ঘন্টাটা 2.5 ঘন্টা করা যেতে পারে, সেটা কোনো অসুবিধা না। অফিসিয়ালি 2 ঘন্টা হচ্ছে পরীক্ষার সময়। তো সেরকম একটা সময় দিতে পারবেন, টানা 2 ঘন্টা, সেরকম একটা সময় বেছে করবেন। কারণ তার পরের শনিবার করতে গেলে কিন্তু ওটা 15 তারিখ পেরিয়ে 17 তারিখ হয়ে যাচ্ছে, ওটা করবো না। মহারাজ যেহেতু বলেছেন যে 15 তারিখের মধ্যেই শেষ করতে, তাহলে আমরা 15 তারিখের মধ্যেই শেষ করবো, ঠিক আছে? এটা একটু আপনারা আলোচনা করে আমাকে জানাবেন। আর পরীক্ষার আগে অবশ্যই সংস্কৃত যন্ত্রের যে অভ্যাসটা আমি করতে বলেছিলাম, সেটা রেকর্ডিং করে পাঠাতে হবে 4 মিনিটের মধ্যে। আমি এটা ক্লাসে প্রথম থেকেই বলছি, সেটা আবারও বলছি যে পরীক্ষার আগে এই রেকর্ডিংটা কিন্তু চাই। কারণ এই রেকর্ডিংটার উপর কিন্তু একটা নাম্বার থাকে। রেকর্ডিংটা শুনে কতটা সময় লাগছে সেটা দেখবো, কতটা শুদ্ধতা রয়েছে সেটা দেখবো, দেখে আমি সেভাবে নাম্বার দিব। সেটা কিন্তু দুজনেই পরীক্ষার আগে আমাকে পাঠিয়ে দেবেন। এটা একটা বিষয়। আর মোটামুটি আমাদের সিলেবাস তো আমরা কভার করেছি। সন্ধিটা বাকি রয়েছে। সন্ধির বিষয়টা আমরা আজ এবং পরের দিন, এই 2 দিন সন্ধিটা দেখব। দেখলে মোটামুটি আমাদের সিলেবাস রয়েছে, সেটা আমরা কমপ্লিট করতে পারবো। স্যার, যেটা বলছি, পরীক্ষাতে কি লেভেল 1-এ যেরকম
কোয়েশ্চেন দিয়ে দিয়েছিল, লিখে পাঠাতে হয়েছিল পিডিএফ করে, সেরকম হবে নাকি? আহ, আমার পরীক্ষাটা সেরকমই হবে। অন্যান্য স্যাররা হয়তো অনেকে গুগল লকে পরীক্ষা নেন, সেটা নেবেন। আমার পরীক্ষাটা কিন্তু যেটা আপনি বললেন সেভাবে কোশ্চেন দিয়ে দেবো, খাতায় লিখবেন, স্ক্যান করবেন, স্ক্যান করে আমাকে পাঠাবেন। স্যার স্যার আমরা তো সব পরীক্ষা দিয়েছিলাম বাংলাদেশে, যে পরীক্ষা যখন দিলাম সেদিন হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া হয়েছে, আমরা গুগল ড্রাইভে ছিলাম, ক্যামেরা অন করে বসেছিলাম, ওখানে আমরা বসে পরীক্ষা দিয়েছি। স্যার এই পরীক্ষাটা কিভাবে হবে? না, ক্যামেরা অন করার কোনো দরকার নেই, এইটুকু মানে এত কিছু, এত রেস্ট্রিকশনের কোনো ব্যাপার নেই। আপনারা, আমি গ্রুপে যে সময়টা নির্ধারিত থাকবে সেখানে আমি আপনাদের গ্রুপে প্রশ্ন দিয়ে দেবো। ধরুন 7টা থেকে পরীক্ষা, আমি 6:55-তে প্রশ্ন দিয়ে দিলাম, আপনারা কোশ্চেন ডাউনলোড করে লিখতে শুরু করবেন। 9টা পর্যন্ত টাইম, 9টা পর্যন্ত লিখে আর এক্সট্রা 15-20 মিনিট নিলেন, এটা যা লাগে লিখে স্ক্যান ট্যান করে আমাকে হোয়াটসঅ্যাপে যেমন যেমন হোমওয়ার্ক করা যা পাঠিয়ে দিলেন, আমি চেক করে নাম্বার জানিয়ে দেবো। আলাদা করে কিছু নেই, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর কোশ্চেন প্যাটার্ন নিয়ে যদি আলোচনা করতে হয়, আমি করে দিই আজকে, আমি তো করছি, বললাম হ্যাঁ স্যার, এটা স্যার দরকার স্যার। কোশ্চেন প্যাটার্ন। হ্যাঁ, আচ্ছা, মোট 50 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে? মোট 50 নম্বরের পরীক্ষা হবে। দেখুন, মোট 50 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে? প্রথমে আচ্ছা, না, ভুল বললাম। আমি বলছি, আচ্ছা, প্রথমে থাকবে, দেখুন এবারে নোট ডাউন করে নিন। প্রথমে থাকবে আহ, দুটো শব্দরূপ মুখস্থ লেখা, দুটো শব্দরূপ
মুখস্থ লিখতে হবে। যে 18টা শব্দরূপ আমরা শিখেছি, সেই 18টা শব্দরূপের মধ্যে 3টে শব্দরূপ প্রশ্নপত্রে দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো দুটো আপনাকে লিখতে হবে শব্দরূপ। ঠিক আছে, মানে এনি টু, 2 আউট অফ 3 করতে হবে। যেমন লিখতে হয় আর কি, যেমন ধরুন আমাদের রাম শব্দ, রাম রামু রামাহা রামম রামু রামান রামেণ রামাভ্যম রাম, এরকম যে 21টা রূপ হয় 21টা রূপ আপনাদের লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে যেহেতু দুটো, 5 2 10। ঠিক আছে, 5 2 10, 10 নাম্বার। এক একটা শব্দরূপের জন্য 5 নাম্বার করে, দুটো 10 নাম্বার। ঠিক আছে, এরপরে 5টা বাংলা বাক্য থাকবে, সেই 5টা বাংলা বাক্যের সংস্কৃত ভাষাতে অনুবাদ করতে হবে। 5টা বাংলা বাক্য থাকবে, সেই 5টা বাংলা বাক্যের সংস্কৃত ভাষাতে অনুবাদ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 5 2 10। 7, এখানেও অপশন আছে, 7টা থাকবে, আপনাদের 5টা করতে হবে, 5 আউট অফ 7। ঠিক আছে, 7টা থাকবে, 5টা করতে হবে। বাংলা বাক্য থাকবে, সহজ সহজ বাক্য থাকবে, কঠিন কিছু থাকবে না, যেগুলো আপনারা শিখেছেন তার মধ্যেই থাকবে। যে সমস্ত শব্দরূপ আপনারা মুখস্থ করেছেন বা সংস্কৃত যন্ত্রের অভ্যাসের সময় আলোচনা করেছেন, প্র্যাকটিস করেছেন, সেই সমস্ত শব্দরূপ দিয়েই থাকবে। ঠিক আছে, অসুবিধার কিছু নেই। তো এইটা 5টা করতে হবে, বাংলা থেকে সংস্কৃত অনুবাদ, 5 2 10। একই রকম ভাবে ইংরেজি থেকে সংস্কৃত অনুবাদ থাকবে, ইংরেজি বাক্য থেকে সংস্কৃত অনুবাদ থাকবে, এটাও 5 2 10। 7টা থাকবে, 5টা করতে হবে, 5 2 10। ঠিক আছে, তারপরে থাকবে 4 নম্বর দাগে ভাব সপ্তমীর প্রয়োগ। ভাব সপ্তমী বা সতী সপ্তমীর প্রয়োগ মানে ইয়াদা এবং তদা দিয়ে বাক্য থাকবে, সেখানে আপনাকে সতী সপ্তমীর প্রয়োগ করতে হবে। যেমন আমরা ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলাম, করে নিয়েছিলাম, ঠিক সেরকম। ঠিক আছে, এখানেও 7টা থাকবে, 5টা করতে হবে, 5 2 10। এরপরে 5 নম্বর দাগে থাকছে বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন থাকছে, সেখানে এমনি বাক্য, তারপরে দ্বিকর্মক ধাতুর যোগে কিভাবে বাচ্য পরিবর্তন হয় সেটা শিখেছি, নিজন্ত ধাতুর যোগে কেমন পরিবর্তন হয় সেটা শিখেছি, এই সমস্ত কিছু যেগুলো শিখেছি সেই সব কিছু মিলিয়ে থাকবে। 12টা থাকবে, 10টা করতে হবে, 10 2 20। বাচ্য পরিবর্তন 10টা থাকবে, 10টা করতে হবে, 10 2 20। তারপর সন্ধি বিচ্ছেদ করা, 10টা থাকবে, সন্ধি করা 10টা থাকবে, সন্ধি বিচ্ছেদ 10টা, সন্ধি করা 10টা। ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ 10টা, সন্ধি করা 10টা, 10 10 20। তাহলে মোট কত নাম্বার হলো? 80 নাম্বার মনে হচ্ছে, নাকি দেখুন তো। হ্যাঁ স্যার, 80 80 স্যার। 80 হয়েছে। আচ্ছা, শেষে থাকবে আমরা যে সংস্কৃত যন্ত্রের অভ্যাসগুলো ক্লাসে করেছি না, টেবিলটা ছিল, টেবিলে শব্দগুলো দেওয়া থাকতো, সেখান দিয়ে 108টা বাক্য তৈরি করতাম। সেই যে আমরা করেছি তার মধ্যে থেকে যে কোনো দুটো লাইন আমি পরীক্ষার খাতায় তুলে দেব, সেখান থেকে আপনি যে কোনো একটি লাইন ধরে আপনাকে 108টা বাক্য লিখতে হবে। যেমন আমি দিয়ে দিলাম, ভগিনী ভাষাতে বাণী ভারতী জননী জননী ভাষাণা অটবী ভাষ্যতে, এইভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, আপনাকে ভগিনী ভাষাতে বাণী, ভগিনী ভাষাতে বাণী, এভাবে 108টা বাক্য হবে। তো সেই 108টা বাক্য পরপর খাতায় লিখতে হবে। এটা হচ্ছে 10 নম্বর। ঠিক আছে,
90 নাম্বার হলো, আর 10 নাম্বার হচ্ছে যেটা আমি আপনাকে রেকর্ডিং পাঠাতে বলেছি, তা সেখানে 10 নাম্বার আছে। ঠিক আছে, তাহলে মোট 100 নাম্বার হচ্ছে। 3 ঘন্টা পরীক্ষার টাইম, ধরুন 7টার সময় যদি কোশ্চেন দিই 10টা পর্যন্ত লেখার টাইম, 10টা 15-র মধ্যে মানে এক্সট্রা 15 মিনিট দেবো, যেটা হচ্ছে খাতা স্ক্যান করে পাঠানোর জন্য। ঠিক আছে, 3 ঘন্টা টাইম থাকবে, এক্সট্রা 15 মিনিট থাকবে, তার মধ্যে কমপ্লিট করে দিতে হবে। আচ্ছা, কোশ্চেন প্যাটার্ন বোঝা গেছে? হ্যাঁ স্যার। পঙ্কজবাবু ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ঠিক আছে, এবার এর মধ্যে আমাদের সন্ধি সবই ঠিক ছিল, কিন্তু যে সংস্কৃত যন্ত্র, স্যার সবই ঠিক ছিল, সংস্কৃত যন্ত্রের 108টা বাক্য স্যার, এটা একটু ই হয়ে যাবে, লেখা একটু হার্ড সময় হয়ে লাগবে, যাবে, মানে পারবো তার মধ্যে সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, সময় লাগবে, অনেক লিখতে হবে। হ্যাঁ, কিন্তু ওটা অসুবিধা নেই, বা 3 ঘন্টা সময় হয়ে যাবে। মানে লেন্দি কোশ্চেন তো, সবই তো শর্ট কোশ্চেন, লেন্দি কোশ্চেন তো কিছু নেই, সবই তো একটা করে বাক্যে উত্তর হবে, এই জন্য সময় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর হোমওয়ার্ক যেগুলো ক্লাসে দিয়েছি সেগুলো ভালো করে দেখে যাবেন, দেখবেন আর কি, হোমওয়ার্ক গুলো ভালো করে দেখবেন। হতে পারে সেখান থেকে 2-1টা বাক্য পরীক্ষা প্রশ্নে পেয়ে গেলেন, ভাগ্য ভালো থাকলে আপনাদের। ঠিক আছে, ভালো করে দেখে যাবেন। আর ওই রেকর্ডিংটা মনে করে পাঠাবেন, বুঝতে পারছেন? তাহলে 100 নম্বরের মোট পরীক্ষা হবে, এই ব্যাপার। 90 নাম্বার লিখিত, 10 নম্বর মৌখিক। এর মধ্যে সন্ধির বিষয়টা পড়াতে বাকি আছে, সেটা আমরা আজ এবং পরের দিনের ক্লাসে দেখলে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, সংখ্যাবাচক শব্দের যে হোমওয়ার্কটা পঙ্কজবাবু করে পাঠিয়েছেন, সেটা আমরা পরের দিন চেক করব। রাজদীপ বাবু, আপনি পরের দিনের ক্লাসের আগে সংখ্যাবাচক শব্দের ক্লাসটা শুনবেন, শুনে হোমওয়ার্ক যেটা ছিল সেটা করবেন, করে আমাকে আগামী ক্লাসের আগে মানে আগামী শনিবারের আগে পাঠিয়ে দেবেন, তাহলে আমি পরের শনিবার এই হোমওয়ার্কটা চেক করে দেব। বোঝা গেছে? আচ্ছা স্যার, আচ্ছা। আজকে এতটা চেক করছি না, আপনিও করে নিন, দুজনই তো আছেন, দুজনেই করে নিন। উনি তো পাঠিয়ে দিয়েছেন অলরেডি পঙ্কজবাবু, আপনিও করে নিন, একসাথে চেক করে নিন। আরেকটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম পঙ্কজবাবুকে, সেটা হচ্ছে শব্দরূপগুলো রিভিশন দেওয়া, সেটা পঙ্কজবাবু করেছেন তো? হ্যাঁ স্যার, করেছি স্যার। রাজদীপ বাবু, আপনাকেও বলছি শব্দরূপগুলো রিভিশন দেবেন। ঠিক আছে, শব্দরূপ যেগুলো করেছেন মুখস্থ অলরেডি, যে 18টা শব্দরূপ, সেগুলো তো শুধু মুখস্থ করেছেন, এখন ভুলে যেতেও পারেন, অতগুলো শব্দরূপ মনে থাকবে না, সেগুলো কিন্তু আবার পড়তে হয়, পড়ে মনে রাখতে হবে। মানে সংস্কৃত যন্ত্রে 18খানা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওগুলো একটু রিভিশন দেবেন। ওটা আমি আবার পরের দিনের জন্য দিয়ে দিলাম। এটাও কিন্তু পরের দিন আমি র্যান্ডামলি দুজনকে যে কোনো একটা শব্দরূপ জিজ্ঞাসা করতে পারি, সেটা কিন্তু তখনই বলতে হবে। ঠিক আছে, একটু হোমওয়ার্ক থাকলো আবারও। আর সংস্কৃত যন্ত্রের অভ্যাস কি দুজনেই বাড়িতে করেছেন? ওই রামহ লিখতি মন্ত্র এটার অভ্যাস? হ্যাঁ স্যার, আমার ওইটা করেছি, মানে একটু ফাস্ট করেছি ওটা করতে করতে। আচ্ছা, তাহলে বলুন দেখি, দাঁড়ান এবার, এখন বলুন শুনি কতটা কি হয়েছে। শুদ্ধ বলার চেষ্টা করবেন, ভুল যেন না হয়। ঠিক আছে, শুরু করুন। रामः लिखति मन्त्रं, रामः लिखति मन्त्रौ, रामः लिखति मन्त्रान्। रामो लिखितः मन्त्रं, रामो लिखितः मन्त्रौ, रामः लिखितः मन्त्रान्। रामः लिखतः मन्त्रौ, रामः लिखतः मन्त्रान्। रामाः लिखन्ति मन्त्रं, रामाः लिखन्ति मन्त्रौ, रामाः लिखन्ति मन्त्रान्।
रामः लिखति कलमेन रामः लिखति कलमाभ्यां रामः लिखति कलमैः रामो लिखितः कलमेन रामो लिखितः कलमाभ्यां रामो लिखितः कलमैः रामः रामाः लिखि रामः लिखितः कलमेन रामः लिखितः लिखन्ति कलम लिखन्ति लिखन्ति रामः लिखन्ति कलमेन रामः लिखन्ति कलमाभ्यां रामः लिखन्ति कलमैः रामः ददाति नराय रामः ददाति नराभ्यां रामः ददाति नरेभ्यः रामो रामो दत्तः नराय रामो दत्तः नराभ्यां रामो दत्तः नरेभ्यः रामाः ददति नराय रामः ददति नराभ्यां रामः ददति नरेभ्यः रामः अददाति नरात् रामः अदत्ति नराभ्यां रामः अदत्ति नरेभ्यः रामो अदत्तः नरात् रामो अदत्तः नराभ्यां रामो अदत्तः नरेभ्यः रामाः आददति नरात् रामः आददति नराभ्यां रामः ददति नरेभ्यः रामः लेखनं करोति मन्त्रस्य रामः लेखनं करोति मन्त्रयोः रामः लेखनं करोति मन्त्राणां रामो लेखनं कुरुतः मन्त्रस्य रामो लेखनं कुरुतः मन्त्रयोः रामो लेखनं कुरुतः मन्त्राणां रामाः लेखनं कुर्वन्ति मन्त्रस्य रामः लेखनं कुर्वन्ति मन्त्रयोः रामः लेखनं कुर्वन्ति मन्त्राणां रामः लिखति ग्रामे रामः लिखति ग्रामयोः रामो लिखति ग्रामेषु रामो लिखितः ग्रामे रामो लिखितः ग्रामयोः रामो लिखितः ग्रामेषु रामाः लिखन्ति ग्रामे रामः लिखन्ति ग्रामयोः रामः लिखन्ति ग्रामेषु मन्त्रः लिख्यते रामेण मन्त्रः लिख्यते रामाभ्यां मन्त्रः लिख्यते रामैः मन्त्रो लिख्यते रामेण मन्त्रो लिख्यते रामाभ्यां मन्त्रो लिख्यते रामैः मन्त्राः लिख्यन्ते रामेण मन्त्राः लिख्यन्ते रामाभ्यां मन्त्राः लिख्यन्ते रामैः मन्त्रः लिखितः रामेण मन्त्रः लिखितः रामाभ्यां मन्त्रः लिखितः रामैः मन्त्रौ लिखितौ रामेण मन्त्रो लिखितौ रामाभ्यां मन्त्रो लिखितौ रामैः मन्त्राः लिखिताः रामेण मन्त्राः लिखिताः रामाभ्यां मन्त्राः लिखिताः रामैः मन्त्रः लेखनीयः रामेण मन्त्रः लेखनीयः रामाभ्यां मन्त्रः लेखनीयः रामैः मन्त्रौ लेखनीयौ रामेण मन्त्रौ लेखनीयौ रामाभ्यां मन्त्रौ लेखनीयौ रामैः मन्त्राः लेखनीयाः रामेण मन्त्राः लेखनीयाः रामाभ्यां मन्त्राः लेखनीयाः रामैः मन्त्रः लिख्यमानः अस्ति रामेण मन्त्रः लिख्यमानः अस्ति रामाभ्यां मन्त्रः लिख्यमानः अस्ति रामैः मन्त्रो लिख्यमानौ स्तः रामेण मन्त्रो लिख्यमानौ स्तः रामाभ्यां मन्त्रो लिख्यमानौ स्तः रामैः मन्त्राः लिख्यमानाः सन्ति रामेण मन्त्राः लिख्यमानाः सन्ति रामाभ्यां मन्त्राः लिख्यमानाः सन्ति रामैः रामः लिखन् अस्ति मन्त्रं रामः लिखन् अस्ति मन्त्रौ रामः लिखन् अस्ति मन्त्रान् रामो लिखन्तौ स्तः मन्त्रं रामो लिखन्तौ स्तः मन्त्रौ रामो लिखन्तौ स्तः मन्त्रान् रामाः लिखन्तः सन्ति मन्त्रं रामाः लिखन्तः सन्ति मन्त्रौ रामः लिखन्तः सन्ति मन्त्रान् रामः लिखितवान् मन्त्रं रामो रामः लिखितवान् मन्त्रं रामः लिखितवान् मन्त्रौ रामः लिखितवान् मन्त्रान् रामो लिखितवन्तौ मन्त्रं रामो लिखितवन्तौ मन्त्रौ रामो लिखितवन्तौ मन्त्रान् रामाः लिखितवन्तः मन्त्रं रामः लिखितवन्तः मन्त्रौ रामाः लिखितवन्तः मन्त्रान् 4 মিনিট 20 সেকেন্ড হয়েছে, একটু বেশি সময়টা, কিন্তু ঠিকই আছে, কিন্তু ভুল হয়, মানে কিছু ভুল হচ্ছে। যেমন লিখিতঃ, লিখাতি, লিখাতঃ, লিখন্তি। আপনি সব জায়গাতেই বলে যাবেন লিখাতি, লিখিতঃ, লিখন্তি। এই একটা ভুল হয়েছে, ঠিক আছে? এটা ঠিক করবেন। লিখাতি, লিখাতঃ, লিখন্তি, দ্বিবচনে লিখাতঃ, লিখিতঃ নয়। লিখাতি, লিখাতঃ, লিখন্তি। ওটা আসলে স্যার জোরে মানে স্পিডে বলতে গিয়ে না ওটা জিভটা গুলিয়ে যাচ্ছে আসলে। হ্যাঁ, কিন্তু এটা দেখুন স্পিড, তাড়াতাড়িও বলতে হবে, আবার শুদ্ধতাটাও বজায় রাখতে হবে। দুটোই, শুদ্ধতাটা চলে গেলে হবে না। হয়ে যাবে, মানে হয়ে যাচ্ছে, আরো তো সময় আছে, 2 সপ্তাহ অভ্যাস করুন, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই।
যা অনেকটা হয়ে গেছে, আর একটু অভ্যাস করুন, দেখবেন হয়ে যাবে। ওই মাঝে যে ভাবছেন না, ওই ভাবার জন্য সময় চলে যাচ্ছে। একটা ধরুন 9টা বাক্যের সেট শেষ করলেন, তারপরে কি আছে ওটা নিয়ে ভাবছেন যে এরপরে কোনটা আছে। ওই যে ভাবার জন্য সময়টা, সেই সময়টা বাঁচাতে হবে, সেটা বাঁচিয়ে সেটা উচ্চারণের দিকে দিতে হবে, তাহলে দেখবেন ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে? তবে আগের থেকে অনেকটা, আগের দিন তো অনেক বেশি সময় লেগেছিল, আজকে তো অনেকটা ভালো হয়েছে, বাকিটাও হয়ে যাবে। ঠিক আছে, আরেকটু অভ্যাস করুন, এই পরের দিন আবার শুনবো। ঠিক আছে স্যার। পঙ্কজবাবু আবার বলুন দেখি, আজকে আগের দিন আপনি সময় ঠিক ছিল কিন্তু আপনার অনেক ভুল ছিল, আমি বলেছিলাম, ভুলগুলো বলেও ছিলাম, শুদ্ধ হবে আজকে বলুন। স্যার চেষ্টা করছি স্যার। রামः लिखति मन्त्रं रामः लिखति मन्त्रौ रामः लिखति मन्त्रान् रामौ लिखतः मन्त्रं रामौ लिखतः मन्त्रौ रामौ लिखतः मन्त्रान् रामः लिखन्ति मन्त्रं रामः लिखन्ति मन्त्रौ रामः लिखन्ति मन्त्रान् रामः लिखति कलमेन रामः लिखति कलमाभ्यां रामः लिखति कलमैः रामो लिखतः कलमेन रामः लिखति कलमाभ्यां रामः लिखतः कलमैः रामः लिखन्ति कलमेन रामः लिखन्ति कलमाभ्यां रामः लिखन्ति कलमैः रामः ददति नराय रामः ददति नरभ्यां रामः ददति नरैः नरभ्यः रामो दत्तः नराय नामो दत्तः नरभ्यां रामो दत्तः नरभ्यः रामः ददति नराय रामः ददति नरभ्यां रामः ददति नरभ्यः रामः आददति नरात् रामः आददति नरभ्यां रामः आददति नरभ्यः रामो आदत्तः नरात् रामो आदत्तः नरभ्यां रामः आददति नरभ्यः रामः आददति नरात् रामः आददति नरभ्यां रामः आददति नरभ्यः रामः लेखनं करोति मन्त्रस्य रामः लेखनं करोति मन्त्रयोः रामः लेखनं करोति मन्त्राणाम् रामो लेखनं कुरुतः मन्त्रस्य रामो लेखनं कुरुतः मन्त्रयोः रामः लेखनं कुरुतः मन्त्राणां रामः लेखनं कुर्वन्ति मन्त्रस्य रामः लेखनं कुर्वन्ति मन्त्रयोः रामः लेखनं कुर्वन्ति मन्त्राणां रामः लिखति ग्रामे रामः लिखति ग्रामयोः रामः लिखति ग्रामेषु रामो लिखतः ग्रामे रामो लिखतः ग्रामयोः रामः लिखति ग्रामेषु रामः लिखन्ति ग्रामे रामः लिखति ग्रामयोः रामः लिखन्ति ग्रामेषु मंत्र लिखते रामेण मंत्र लिखते रामेभ्यां राम मंत्र लिखते रामैः मंत्रो लिख्यते रामेण मंत्र लिखते रामेभ्यां मंत्र लिखते रामैः मंत्राः लिखन्ते रामेण मंत्र लिखन्ते रामेभ्यां राम मंत्र लिखते रामैः मंत्रः लिखतः रामेण मंत्र लिखते रामेभ्यां मंत्र लिखते रामैः मंत्रो लिखतौ रामेण मंत्र लिखतौ रामेभ्यां मंत्र लिखतौ रामैः मंत्रः लिखतः रामेण मंत्र लिखते रामेभ्यां मंत्र लिखते रामैः मंत्र लिखनीयः मंत्र लिखनीयः रामेण मंत्र लिखनीयः रामेभ्यां मंत्र लिखनीयः रामैः मंत्र लिखनीय रामेण मंत्र लिखनीय रामेभ्यां मंत्र लिखनीय रामैः मंत्र लिखनीयः रामेण मंत्र लिखनीय रामेभ्यां मंत्र लिखनीयः रामैः मंत्र लिखमानः अस्ति रामेण मंत्र लिखमानः अस्ति रामेभ्यां मंत्र लिखमानः अस्ति रामैः मंत्रौ लिखितमानौ स्तः रामेण मंत्र लिखितमानौ स्तः रामेभ्यां मंत्र लिखितमानौ स्तः रामैः मंत्रः लिखितमानः सन्ति रामेण मंत्रः लिखितमानः सन्ति रामेभ्यां मंत्रः लिखितमानः सन्ति रामैः रामः लिखनोस्ति मंत्रं रामः लिखनोस्ति मंत्रौ रामः लिखनोस्ति मंत्रान् रामौ लिखन्तौ स्तः मंत्रं रामो लिखन्तौ मंत्रौ रामः लिखन्तौ स्तः मंत्रान् रामः लिखन्तः सन्ति रामे मंत्रं रामः लिखन्तः सन्ति मंत्रौ रामः लिखन्तः सन्ति मंत्रान् रामः लिखितवान् मंत्रं रामः लिखितवान् मंत्रौ रामः लिखितवान् मंत्रान् रामः लिखितवन्तौ मंत्रं रामः लिखितवान् मंत्रौ रामः लिखितवान् मंत्रान् रामः लिखितवन्तः मंत्रं रामः लिखितवन्तः मंत्रं रामः लिखितवन्तः मंत्रौ रामः लिखितवन्तः मंत्रान्। সময় অনেক তাড়াতাড়ি হয়েছে, 3 মিনিট 8 সেকেন্ড, অনেক তাড়াতাড়ি। আরো আপনার কাছে 1 মিনিটের কাছাকাছি ছিল। ভুলও খুব বেশি হয়নি, কিন্তু উচ্চারণে অনেক অস্পষ্টতা রয়েছে। মানে তাড়াতাড়ি বলতে গিয়ে মানে উচ্চারণটা একেবারেই অস্পষ্ট হয়ে গেছে। ধরুন মন্ত্রঃ লিখ্যমানঃ अस्ति রামেণ, এই যে লিখ্যমানঃ, এটা যে লিখ্যমানটা কি বললেন, লিখমান নাকি এটা বললেন, ওটাও কি বোঝাই গেল না। আপনি আরেকটু আস্তে বললে অসুবিধা নেই। আপনার যদি 3 মিনিট মাত্র লাগছে, তো আপনি আরেকটু সময় দিলে কিন্তু আপনার 4 মিনিটের মধ্যে হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তাই যেখানে যেখানে উচ্চারণটা একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে, সেইটা একটু নজর দেবেন। ঠিক আছে? উচ্চারণটা একটু, সব জায়গায় নয়, কিছু কিছু জায়গাতে, যেমন লিখ্যমান হয় এটা বললাম, সেখানে এই কিছু কিছু জায়গাতে উচ্চারণটা একটু স্পষ্ট হলে ভালো হবে। ঠিক আছে?
ঠিক আছে স্যার। আচ্ছা, আচ্ছা দেখুন তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমরা আজকে দেখব সংহিতা ও সন্ধি। দুটি বর্ণের মধ্যে অত্যন্ত সামীপ্যকে সংহিতা বলে। দুটি বর্ণের মধ্যে অত্যন্ত সামীপ্য থাকলে তাকে সংহিতা বলে। আর দুটি বর্ণের মধ্যে সংহিতা থাকলেই কিন্তু সন্ধি কার্য হয়। এবারে দেখুন, এই যে সংহিতা এবং সন্ধি দুটো কিন্তু আলাদা জিনিস। সাধারণত আমরা সংহিতা এবং সন্ধি একই জিনিস মনে করি, যেটাই সংহিতা সেটাই সন্ধি, এরকমই আমরা জানি সাধারণত, কিন্তু ব্যাকরণে কিন্তু তা বলছে না। দুটোর মধ্যে সম্বন্ধ অবশ্যই রয়েছে, কিন্তু সংহিতা এবং সন্ধি এক জিনিস নয়। দুটি বর্ণের মধ্যে যখন অত্যন্ত সামীপ্য থাকছে, দুটো বর্ণ খুব কাছাকাছি রয়েছে, মানে তাদের মধ্যে কোনো ব্যবধান নেই, অব্যবহিত দুটি বর্ণ, তাদের মধ্যে কোনো ব্যবধান নেই, এরকম যখন দুটি বর্ণ থাকছে তাকে আমি সংহিতা বলছি। আর দুটি বর্ণের মধ্যে যখন সংহিতা থাকে তখনই সন্ধি কাজটা হয়। আমরা যে বলি সন্ধি করি সন্ধি করি, এই সন্ধির যে কাজটা, তাকে এই কাজটাকে সন্ধি বলছে। এই সন্ধিটা কখন হচ্ছে? যখন দুটি বর্ণের মধ্যে অত্যন্ত সামীপ্য রয়েছে। অত্যন্ত সামীপ্য মানে কি? তাদের মধ্যে কোনো ব্যবধান নেই, মানে অন্য কোনো বর্ণ তাদের মধ্যে নেই, তখনই সেই সন্ধিটা হবে। যেমন ধরুন বিদ্যা আলয়ঃ, প্রসিদ্ধ উদাহরণ বিদ্যা আলয়ঃ। এখন এখানে বিদ্যা আলয়ঃ, এখানে বিদ্যার শেষে আকার রয়েছে, আলয়ঃ এর শুরুতে আকার রয়েছে। এই যে বিদ্যা আর আলয়, এর মধ্যে কি অন্য কোনো বর্ণ আছে? বিদ্যা আলয়ঃ এর মধ্যে অন্য কোনো বর্ণ কি আছে? এই যে বিদ্যার আকার আর আলয়ের আকার, এর মধ্যে অন্য কোনো বর্ণ নেই। এই জন্য এরা হচ্ছে অত্যন্ত সমীপ, মানে এই দুটো বর্ণের মধ্যে অত্যন্ত সামীপ্য রয়েছে, কারণ এই দুটো বর্ণের মধ্যে অন্য কোনো বর্ণের ব্যবধান নেই। সেই জন্য এই অত্যন্ত সামীপ্যকে সংহিতা বলছে। আর যখনই সংহিতা থাকে তখনই সন্ধি কার্য হয়। সংহিতা থাকলেই সন্ধি কার্য হয়, এটা বলা হচ্ছে। ঠিক আছে? এই সন্ধি 5 প্রকারের হতে পারে: অৎসন্ধি, ফল সন্ধি, বিসর্গ সন্ধি, স্বাদি সন্ধি আর প্রকৃতি ভাব সন্ধি। অৎসন্ধি, ফল সন্ধি, বিসর্গ সন্ধি, স্বাদি সন্ধি আর প্রকৃতি ভাব সন্ধি, এই 5 রকমের সন্ধি হয়। অৎসন্ধি মানে কি? স্বরসন্ধি, মানে দুটো স্বরবর্ণের মধ্যে সন্ধি কার্য। দুটো স্বরবর্ণের মধ্যে যখন সন্ধি কার্য হচ্ছে তাকে আমরা বলছি স্বরসন্ধি। দুটো ব্যঞ্জন বর্ণের মধ্যে যখন সন্ধি কার্য হচ্ছে তখন তাকে বলছি ব্যঞ্জন সন্ধি। যখন বিসর্গের কোনো পরিবর্তন হচ্ছে, বিসর্গ ছিল, বিসর্গের জায়গায় অন্য কিছু হচ্ছে, তখন তাকে বলছি বিসর্গ সন্ধি। আর স্বাদি সন্ধি জিনিসটা আমরা এখন শিখবো না, কারণ স্বাদি সন্ধিটা এমনিতে কাজে লাগে না, ওটা হচ্ছে শব্দরূপ তৈরির ক্ষেত্রে কাজে লাগে। মানে এখন রাম শব্দ ছিল, তার সাথে সুবিভক্তি যুক্ত হয়ে রামহ হয়েছে, তো এখন রামার সাথে সুযুক্ত হয়ে কি করে রামহ হলো, এই মাঝটাতে এইসব স্বাদি সন্ধি লাগে। সেগুলো আমাদের এখন দেখলে হবে না, সেটা যখন আপনারা শব্দরূপ তৈরি করা শিখবেন তখন এই জিনিসগুলো সে দেখতে হবে। এই স্বাদি সন্ধিটা আমরা এই ক্লাসে দেখবো না। আর প্রকৃতিভাব সন্ধি মানে হচ্ছে যেখানে কোনো সন্ধিই হয় না, মানে সন্ধির সূত্রগুলো কাজে লাগছে কিন্তু সন্ধি এখানে হবে না, প্রকৃতিভাব হয়ে যাবে, সেটা হচ্ছে প্রকৃতিভাব সন্ধি। তাহলে আমরা এই ক্লাসে স্বরসন্ধি,
বিসর্গ সন্ধি, প্রকৃতিভাব সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি কিছু কিছু জায়গা দেখবো। মানে সবগুলো দেখা সম্ভব না, কারণ প্রচুর সূত্র রয়েছে, প্রচুর নিয়ম রয়েছে, যেগুলো মোটামুটি বেশি ইউজ হয়, সেই জিনিসগুলো আমরা এই ক্লাসে দেখবো। বাকি এগুলো ডিটেলসে করার জন্য আপনাদের অন্যান্য আরো যেগুলো যেসব জায়গা যেসব কোর্সে সূত্র ধরে ধরে ব্যাকরণ করানো হয়, লঘু সিদ্ধান্ত কৌমুদি ধরে বা সিদ্ধান্ত কৌমুদি ধরে, সেই সব ক্লাসে এই বিষয়গুলো আরো ডিটেলসে আলোচনা করা হবে। আমরা যেহেতু এই দুটো ক্লাসের মধ্যে সন্ধি শেষ করার চেষ্টা করছি, সেখানে আমরা খুব বেশি ডিটেলসে ঢুকবো না। আমরা ওপরে ওপরে যেগুলো খুব কাজে লাগে, খুব কাজের সন্ধি, সেই বিষয়গুলো আমরা এখানে দেখার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথম সন্ধিতে চলে যাই। প্রথম সন্ধি কি আছে? স্বরসন্ধি রয়েছে। কি স্বরসন্ধির নিয়ম কি রয়েছে? কিচ্ছু নেই এখানে, শুধুমাত্র সন্ধির নিয়মগুলো পরপর আসবে, আর কিচ্ছু এক্সট্রা করে বোঝার কিছু নেই। আর এই নিয়মগুলোর মধ্যে অনেকগুলো আপনারা অলরেডি জানেন, বাংলা ব্যাকরণেও সেগুলো হয়, সেই জন্য প্রত্যেকটার মধ্যে একদম অভিনব কিছু রয়েছে এরকম কিছু ভাবার বিষয় না, রিপিটেটিভও কিছু কিছু থাকবে। যেমন দেখুন, প্রথম নিয়ম রয়েছে অকার আকার, ইকার ইকার, উকার উকার, রিকার আর দীর্ঘ রিকার। এর পরে যদি অকার আকার, ইকার ইকার, উকার উকার, রিকার আর রিকার থাকে, তাহলে সন্ধি হয়ে দীর্ঘ হয়ে যায়। দীর্ঘ হয়ে যায় মানে নিচে দেখুন, স্পষ্ট করে বোঝা যাবে যে চারটে ছক করা আছে। অর সঙ্গে অযুক্ত হলেও আ হবে, অর সাথে আ যুক্ত হলেও আ হবে, আর সাথে অযুক্ত হলে আ হবে, আর আয়ের সাথে আ যুক্ত হলে তো আ হবেই। ই এর সাথে ই যুক্ত হলে ই হবে, ই এর সাথে ই যুক্ত হলেও ই হবে। এইভাবে দেখুন সব জায়গাতেই দীর্ঘ হচ্ছে, মানে হ্রস্বের সাথে হ্রস্ব যুক্ত হলেও দীর্ঘ হচ্ছে, হ্রস্বের সাথে দীর্ঘ যুক্ত হলেও দীর্ঘ হচ্ছে, আবার দীর্ঘের সাথে দীর্ঘ যুক্ত হলে দীর্ঘ হচ্ছেই। এই হচ্ছে এই নিয়মটা। এই নিয়মের প্রচুর উদাহরণ আপনারা জানেন, যেমন এক্ষুনি আমরা বললাম বিদ্যালয়, বিদ্যা আলয়, আকার, বিদ্যার এখানে আকার রয়েছে, আলয় এখানেও আকার রয়েছে, দুটো যোগ করে হয়ে যাচ্ছে বিদ্যালয়। ঠিক আছে? এই নিয়মটা আপনাদের সকলের জানার, এটা বিশেষ কিছু নয়। এরপরে দেখুন স্বরসন্ধি, দ্বিতীয় স্বরসন্ধি। হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, রিকার, দীর্ঘ রিকার আর রিকার। এরপরে এই বর্ণগুলি ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে, এখন এই বর্ণগুলির পরে যদি এই বর্ণই থাকে তাহলে কি হবে? ইকারের পরে যদি ইকারই থাকে তাহলে কি হবে? স্যার ই কার হবে। তাহলে আগের যে নিয়মটা বললাম সেই নিয়মটা কাজে লেগে যাবে, তাই তো? সেই জন্য বলেছে দেখুন, এই বর্ণগুলি ছাড়া অন্য স্বরবর্ণ, মানে ইকারের পরে ইকার নয়, ইকারের পরে যদি অকার থাকে বা আকার থাকে, ঠিক আছে? ইকারের পরে যদি ইকার ছাড়া অন্য স্বরবর্ণ থাকে, ইকারের পরে যদি ইকার ছাড়া অন্য স্বরবর্ণ থাকে, উকারের পরে যদি উকার ছাড়া অন্য স্বরবর্ণ থাকে, রিকারের পরে যদি রিকার ছাড়া অন্য স্বরবর্ণ থাকে, এইভাবে। তাহলে এই বর্ণগুলির পরে এগুলি ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে সন্ধি হয় যথাক্রমে য় ব র ল হয়। কি হয়? য় ব র ল হয়, মানে ইকার বা দীর্ঘ ইকারের পরে যদি অন্য স্বরবর্ণ থাকে তাহলে ইয়কার হবে, উকার বা উকারের পরে যদি অকার থাকে তাহলে বকার হবে, রিকার বা দীর্ঘ রিকারের পরে যদি অকার থাকে তাহলে রকার হবে, রিকারের পরে অকার থাকলে লকার হবে। যেমন দেখুন দধি অত্র, দধি অত্র, এখানে দধি এখানে ইকার রয়েছে, তারপরে অকার রয়েছে,
ইকার আর অকার যুক্ত হয়ে কি হচ্ছে দধ্যত্র, কি হচ্ছে দধ্যত্র। দেবী আগতা, দেবী আগতা যুক্ত হয়ে কি হচ্ছে দেব্যাগতা, দেব্যাগতা। সুআগতম, সুআগতম কি হবে স্বাগতম, ব হয়ে যাচ্ছে স্বাগতম। পিতৃ আজ্ঞা কি হচ্ছে পিত্রাজ্ঞা। রি আকৃতি কি হচ্ছে লাকৃতি। আচ্ছা, এই সন্ধিগুলো কি আপনাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে মনে হচ্ছে কি করে হয়ে যাচ্ছে, সেটার জন্য এটা আমি ক্লাস নোট দেখাচ্ছি, করেছিলাম। এটা হচ্ছে এইটা দেখুন, বধূ ঔদার্যম, যেটা যে নিয়মটা এক্ষুনি বললাম তারই এটা উদাহরণ একটা। বধূ ঔদার্যম, এখানে দেখুন বধূ, এটা ভাঙলে কি কি পাবো, ব আ ধ উ, আর ঔদার্যম ভাঙলে ঔ দ আ র য় অ ম, ঔদার্যম। এখন সন্ধি কার কার মধ্যে হবে, যে দুটো বর্ণ হাইলাইট করা রয়েছে, বধূর উকার আর ঔদার্যমের ঔকার, তাই তো। এবার এই যে নিয়মটা সেটা কি দেখলাম, ইকার ইকার, উকার উকার, রিকার রিকার আর লিকারের পরে যদি এই বর্ণগুলি ছাড়া অন্য স্বরবর্ণ থাকে তাহলে সন্ধি হয়ে যথাক্রমে য় ব র ল হয়। এখানে উকার রয়েছে, তারপরে উকার ছাড়া অন্য স্বরবর্ণ ঔকার রয়েছে, তাহলে উকারের জায়গায় কোন বর্ণ আদেশ হবে, উকারের জায়গায় কি হবে, উকারের জায়গায় য় হবে না ব হবে না র হবে না ল হবে, বলুন কি হবে। স্যার সম্মতি ব হয় স্যার, ওখানে তো ব হয়। উকারের জায়গায় ব হবে, তাহলে এই যে বধ উ, উ এর জায়গায় ব হয়ে গেল। তাহলে দেখুন এখানে স্ক্রিনটা দেখুন, ব অ ধ, উ এর জায়গায় ব হয়ে গেল, ঔদার্যম ঔদার্যমই আছে, তাহলে এখন এটা জুড়লে কি হবে, বধ বৌদার্যম, কি হবে ব থয় ব, উ এর জায়গায় ব হয়ে গেছে, বদ্ধ ব, বদ্ধ বউ, বদ্ধ বৌদার্যম, বদ্ধ বৌদার্যম। বোঝা গেল কি করে সন্ধিটা হলো। দেখুন ভালো করে দেখুন স্ক্রিনটা, দেখে বোঝার চেষ্টা করুন, না বুঝতে পারলে বলুন। রাজদীপবাবু বোঝা গেছে, দেখুন তো। হ্যাঁ স্যার, বুঝেছি। পঙ্কজবাবু হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে। পরেরটা দেখুন, দেখে এটা বুঝতে পারছেন কিনা, একই রকম করা আছে। বুঝতে পারলে বলুন, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। রাজদীপবাবু দেখুন তো বোঝা গেছে নাকি। এখানে স্যার ইকারের জন্য ব ব্যবহার হবে। ইকারের জায়গায় নেই, উকারের জায়গাতে বধূ ছিল, বধূর উকারের জায়গায় ব হয়েছে, ইদম তো ইদমই আছে, দেখুন ভালো আচ্ছা, করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা।
ঠিক আছে, এটা দেখুন পরেরটা কি রকম। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, একই রকম, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে এই তিনটে ক্লিয়ার তো সবার? তাহলে এই নিয়মটা আশা করছি কোনো অসুবিধা হবে না। এই নিয়মটা, নিজের নিয়মটা বলা হলো, এই নিয়মটা দুজনেরই ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমি তাহলে নেক্সট নিয়মে যাই। এটা দেখুন নেক্সট নিয়ম। অবর্ণ এবং আবর্ণের পরে যদি ই বর্ণ, ই, দীর্ঘ ই, উ, দীর্ঘ উ, রি, দীর্ঘ রি এবং রি থাকে, তাহলে সন্ধি হয়ে যথাক্রমে এ, ও, আর আর অল হয়। অকারের পরে ইকার থাকলে এ হবে। অকার বা আকারের পরে ইকার বা ইকার থাকলে, দেখুন নিচে, দেখুন নিচে এই বক্সগুলো ক্লিয়ার করে লেখা আছে। অকার বা আকার, তার সঙ্গে যদি ইকার বা ইকার যুক্ত হয় তাহলে কি হবে? এ হয়ে যাবে। অকার বা আকার, তারপরে যদি উকার বা দীর্ঘ উকার তাহলে কি হয়ে যাবে? ওকার হয়ে যাবে। অকার বা আকার, তারপরে যদি রিকার বা দীর্ঘ রিকার তাহলে কি হয়ে যাবে? অর হয়ে যাবে। আর অকার বা আকার, তারপর রিকার রিকার থাকলে অল হয়ে যাবে। ঠিক আছে, উদাহরণগুলো দেখুন, ক্লিয়ার হয়ে যাবে পুরো। উদাহরণগুলো দেখবে। তব ইয়ম, তব ইয়ম, দেখুন এখানে তবর পরে অকার রয়েছে, তব অকার, আর ইয়মের ইকার রয়েছে। এই অকার আর ইকার দুটোর জায়গায় কি হয়ে যাবে? একার হয়ে যাবে। কি হয়ে যাবে? একার হয়ে যাবে। তাহলে তব ইয়ম কি হয়ে যাবে? তবে ইয়ম। অকার ইকার দুটোর জায়গাতে একার হয়ে গেল। তব ইয়ম কি হয়ে গেল? তবে ইয়ম। গঙ্গা উদকম ছিল, কি ছিল? গঙ্গা উদকম। এখানে ছিল আকার আর উকার। আকার উকার যুক্ত হলে কি কার হয়? ওকার হয়। দেখুন লেখা আছে আকার উকার যুক্ত হলে ওকার হয়। তাহলে গঙ্গা উদকম কি হয়ে যাবে? গঙ্গোদকম। গঙ্গা উদকম, গঙ্গোদকম। দেব ঋষিহি, দেব ঋষিহি। অকার তারপরে রিকার, অকার তারপরে রিকার, যুক্ত হয়ে কি হচ্ছে? অর। কি হচ্ছে? অর। দেব ঋষি কি হয়ে যাচ্ছে? দেবর্ষিহি, দেবর্ষিহি। হ্যাঁ, দেবর্ষিহি। তব ঋকারঃ, তব ঋকারঃ। এখানে অকার আর ঋকার রয়েছে, যুক্ত হয়ে কি হয়ে যাবে? অল। তবলকারঃ, তবল ঋকারঃ, তবলকারঃ। দেখুন এই নিয়মটা বোঝা গেল কিনা একবার দেখুন। নিয়মটা দেখে উদাহরণগুলো দেখুন। বুঝতে পারলে হ্যাঁ বলুন, বুঝতে না পারলে জিজ্ঞাসা করুন। স্যার আগে তো নিয়মটা ছিল হচ্ছে অকার বাকার থাকলে যদি পরবর্তীতে থাকে রসিকা, তাহলে হবে ওই ওই জ- জফলা হবে। থাকে রসিকা থাকলে ব হবে, না না, থাকে ভুল রি বলবেন। থাকলে ওখানে অকার, এই ওখানে অকার, ওখানে অকার আকার ছিলই না। ওখানে দেখুন কি ছিল। ওখানে ইকার বা ইকারের পরে অকার থাকতে হবে। এখানে অকারের পরে ইকার, ওখানে তার মানে ইকারের এখানে পরে আছে অকার। এখানে আগে পরে। হ্যাঁ, হ্যাঁ, আগে পরে আগে অকার পরে। রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছে? এখানে পরে অকার রয়েছে, এখানে আগে অকার রয়েছে। এটাই পার্থক্য।
হ্যাঁ স্যার, বোঝা গেছে তো স্যার, এটা মোটামুটি। বুঝা গেছে। রাজদীপ বাবু ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, খুব ভালো। নেক্সট নিয়মে যাই, স্বরসন্ধিতে। দেখুন, আমরা কি দেখলাম? অবর্ণ আবর্ণের পরে ই ই উ উ রি 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 হয়ে গেল। তাহলে পড়ে থাকছে কি? এ এই ও ও, সেটা হয়ে যাবে। দেখুন, অবর্ণ এবং আবর্ণের পরে যদি এ ওই ও ও থাকে তাহলে সন্ধি হয়ে ওই ওই হয়। দেখুন, আরো ক্লিয়ার করে বোঝার জন্য নিচে দেখুন, অ বা আবর্ণের পরে যদি এ থাকে তাহলে কি হবে? ওই হবে। অ বা আবর্ণের পরে ওই থাকলে কি হবে? ওই হবে। অ বা আবর্ণের পরে ও থাকলে কি হবে? ও হবে। অ বা আবর্ণের পরে ও থাকলে কি হবে? ওই হবে। ঠিক আছে, যেমন উদাহরণ দেখুন, বুঝতে পারবেন। অদ্যা এব, অদ্যা এখানে অকার রয়েছে, তারপরে একার রয়েছে। অকার আর একার যুক্ত হলে কি হবে? ঐকার হবে। অদ্যৈব, অদ্যা এব, অদ্যৈব। মত এখানে অকার রয়েছে, ঐক্যম এখানে ঐকার রয়েছে, তাহলে অকারের সাথে ঐকার যুক্ত হলে কি হচ্ছে? মতৈক্যম, মত ঐক্যম, মতৈক্যম। জল ও ঘহ, জল এখানে অকার রয়েছে, তারপরে ও ঘহ এখানে ওকার রয়েছে। অকার আর ওকার যুক্ত হলে কি হচ্ছে? ঔকার। জল ও ঘহ, জল ও ঘহ, জল ও ঘহ। সদা ঔৎসুক্যম, এখানে দেখুন সদা এখানে আকার রয়েছে, তারপরে ঔৎসুক্যম এখানে ঔকার রয়েছে। তাহলে কি হচ্ছে? আকার ঔকার মিলে কি হচ্ছে? ঔ। সদা ঔৎসুক্যম, সদৌৎসুক্যম, সদৌৎসুক্যম। দেখুন এটা বোঝা গেল কিনা? সহজ আছে। বোঝা গেছে? দেখুন, হ্যাঁ স্যার। রাজদীপ বাবু। হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এখন দেখুন, আমি জিজ্ঞাসা করি, অবর্ণের পরে, অবর্ণের পরে অয়ের পরে অ থাকলে কি হয়? আ। অয়ের পরে আ থাকলে কি হয়? আই হবে। আই হবে। অয়ের পরে ই থাকলে কি হয়? স্যার ইয়ে হবে। অয়ের পরে ই, ই এর পরে অ স্যার নয়, একার অয়ের হবে, পরে ই। একার হবে, একার হবে, একার একার হবে স্যার, হবে, একার। একার হবে। অয়ের পরে উ থাকলে কি হবে? ওকার হবে। ওকার হবে। খুব ভালো। অয়ের পরে একার থাকলে কি হবে? স্যার ঐকার হবে। ঐকার হবে। অয়ের পরে ওকার থাকলে কি হবে? ঔকার হবে। ওকার হবে, যেটা এই নিয়মটা দেখা যাচ্ছে। তাহলে দেখুন, অয়ের পরে বাকি অয়ের পরে স্বরবর্ণ থাকলে কি হয় সেটা আমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেল তো। অয়ের পরে প্রত্যেকটা স্বরবর্ণের জন্য কি নিয়ম সেটা পুরো ক্লিয়ার। সেরকম আয়ের পরেও প্রত্যেকটা স্বরবর্ণের জন্য কি নিয়ম সেটাও ক্লিয়ার। ক্লিয়ার নাকি বলুন? অ বা আয়ের পরে হ্যাঁ যদি স্যার। কোনো স্বরবর্ণ থাকে তাহলে কি করতে হবে সেটা ক্লিয়ার তো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে অ আর পরে কি আছে? ইকার। ই ই উ উ রি। তার জন্য আমরা একটা নিয়ম দেখেছিলাম যে ই, এবারে দেখুন, ই এবং ই এর পরে যদি ইকার থাকে তাহলে কি হবে? স্যার ইকার হবে। ইকার হবে, যেটা আমরা প্রথম নিয়মে দেখেছি। আবার সেরকম উ এবং উ এর পরে স্যার উকার এটা থাকলে, একবার বলবেন। এই যে এই নিয়মটা দেখুন,
ই এবং ই এর পরে, ই এবং দীর্ঘ ই এর পরে যদি ইকার থাকে তাহলে কি হবে? দীর্ঘ ইকার, ও ইকার হ্যাঁ, হ্যাঁ বুঝেছি বুঝেছি। হ্যাঁ, তাহলে এই বর্ণগুলোর পরে সেই বর্ণ থাকলে দীর্ঘ হবে, আর এই বর্ণগুলোর পরে এই বর্ণগুলো ছাড়া অন্য বর্ণ থাকলে তাহলে কি হবে? ইয় বা রল হবে। তাহলে তাহলে অ এবং অ, আ, ই, ই, উ, উ, রি, 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 এই এতগুলো বর্ণের পরে স্বরবর্ণ থাকলে কি হয় সেটা কিন্তু আমরা জেনে নিয়েছি এই চারটে নিয়মের মধ্যে দিয়ে। চারটে তো নাকি পাঁচটা? চারটে। এই চারটে নিয়মের মধ্যে দিয়ে দেখুন আমরা অকার, আকার, ইকার, ইকার, উকার, উকার, রিকার, 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 এই এতগুলো বর্ণ মানে মোট 9খানা বর্ণ। এই 9খানা স্বরবর্ণের পরে যদি স্বরবর্ণ থাকে, সে যে কোনো স্বরবর্ণ হতে পারে, তার জন্য কি নিয়ম সেটা কিন্তু আমাদের সবার কাছে ক্লিয়ার। ক্লিয়ার কিনা? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। রাজদীপ বাবু ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। তাহলে এখন পড়ে থাকছে কি কি বর্ণ? কার পরে পড়ে থাকছে? বাকি বর্ণগুলো কি পড়ে থাকছে? এ, আই, ও, ঔ। এই চারটে বর্ণের পরে স্বরবর্ণ থাকলে কি হবে সেটা এখন আমরা জানি না, তাই তো? যে এ পরে অকার থাকলে কি হবে, এর পরে ইকার থাকলে কি হবে, এর পরে ওকার থাকলে কি হবে সেটা জানি না। এ, আই, ও, ঔ, এই চারটে বর্ণের পরে স্বরবর্ণ থাকলে কি হবে সেটা এখন আমরা জানতে পারিনি, সেটা আমরা পঞ্চম নিয়মে জানবো। পঞ্চম নিয়মে কি বলছে দেখুন। এ এবং ও এর দুটোর জন্য বলছে। আমাদের এ, ও, আই, ও বাকি আছে, এখন এখানে এ এবং ও এর জন্য বলছে। কি বলছে? এ এবং ও এর পরে যদি অবর্ণ থাকে, এ এবং ও এর পরে যদি অকার থাকে, তাহলে পূর্বরূপ একাদেশ হয়। পূর্বরূপ একাদেশ মানে কি না, এখন দেখুন এর পরে অকার, দেখুন এর পরে অকার, এ প্লাস অ ইজ ইকুয়াল টু কি এ। অটা কোথায় গেল? অটা পূর্বরূপ হয়ে গেল, মানে অটা থাকছে না। মানে দেখুন সন্ধি করতে গেলে একটা পূর্বে থাকে একটা পরে থাকে, একটা বর্ণ আগে থাকে একটা বর্ণ পরে থাকে, একটা পূর্ব বর্ণ একটা পরবর্ণ। এখন এখানে কি হচ্ছে, এই যখন এর পরে অকার থাকবে তখন পূর্ব বর্ণটাই থাকবে, পরবর্ণটা থাকবে না। পরবর্ণটা থাকবে না, পূর্ব বর্ণটাই থাকবে, পরবর্ণটা থাকবে না। এটাকেই বলছে পূর্বরূপ একাদেশ। তাহলে পরবর্ণ থাকবে না মানে কি? সবসময় পরবর্ণ এখানে অবর্ণই হবে, কিন্তু পরে অবর্ণ রয়েছে, তাহলে অর্থাৎ অবর্ণের লোপ হয়ে যায়। মানে একারের সাথে অকার যুক্ত হলে একারই থাকবে, অকার লুপ্ত হয়ে যাবে। ওকারের সাথে অকার যুক্ত হলে ওকার থাকবে, অকার লুপ্ত হয়ে যাবে। যেমন দেখুন বিদ্যাতে অপি, কি আছে? বিদ্যাতে অপি যুক্ত হয়ে কি হচ্ছে? বিদ্যাতেপি। কি হচ্ছে? বিদ্যাতেপি। এখানে দেখুন বিদ্যাতে একারটা আছে, কিন্তু এই যে অকারটা কোথায় চলে গেছে? অকারটা যেন কেটে উড়িয়ে দেওয়া হয়েছে, বাকিটা আগের মতোই আছে। বিদ্যাতে আপি, বিদ্যাতেপি। গো অগ্রম, গোগ্রম, গো অগ্রম, গোগ্রম। দেখুন এই বিষয়টা আমি আরেকটুখানি দেখাচ্ছি ক্লিয়ার করার জন্য। এখানে এটা এটা দেখানোর দরকার নেই, পরেরটা দেখাও। পরেরটা, এটা দেখানোর দরকার নেই, এটা তো সহজই আছে। পরেরটার জন্য লাগবে, তখন দেখাবো। পরের নিয়মটা দেখি তারপরে এটা দেখো। আচ্ছা এইটা তো বোঝা গেছে নাকি না? এটা দেখাতে হবে, মানে এটা তো বোঝাই যাচ্ছে যে পরের যে অকারটা আছে সেটা অকারটা চলে যাচ্ছে, বাকি দেখুন সব আগের মতো আছে। গোগ্রাম, অটা উড়িয়ে দিলাম। বিদ্যাতে এপি, অটা উড়িয়ে দিলাম। এটা বোঝা গেছে নাকি দেখুন, তাহলে পরেরটাই যাব। হ্যাঁ স্যার, বোঝা গেছে স্যার। হ্যাঁ স্যার বুঝছি। স্যার মাঝখানে একটু কথা জিজ্ঞেস করো স্যার।
স্যার পরীক্ষা কি স্যার আমাদের আপনারটা আলাদা, আরেক স্যারটা আলাদা হবে এরকম হবে হ্যাঁ, স্যার? সব সব পরীক্ষা আলাদা হবে, সব তাহলে স্যার পরীক্ষা তিন আলাদা স্যারের আলাদা পরীক্ষা কি হবে। স্যার, তিন স্যারের পরীক্ষা কি স্যার তিনটা হবে? 3 সালের পরীক্ষা 3টে হবে, 3জন আলাদা আলাদা পরীক্ষা হবে। ঠিক আছে। স্যার ঠিক আছে। আচ্ছা, সৌরভ স্যার গ্রুপে মেসেজ করলেন, এটা দেখেই কি বললেন? হ্যাঁ স্যার, এটা দেখে আমি ভাবছিলাম যে একটা পরীক্ষা হবে, এখন থেকে তিনটা পরীক্ষা। না না, বিশেষ কিছু না, 15 আচ্ছা, উনি তাহলে 15 তারিখটা শিওর করলেন। আচ্ছা, তাহলে অমিত স্যার হয়তো যেহেতু মঙ্গলবার আছে 13 তারিখ, উনি হয়তো ওই দিনটা নিয়ে নিতে পারেন। তাহলে আমার জন্য কিন্তু শনিবার অব্দি ওয়েট করলে হবে না বললাম, তাহলে হয় বুধবার বা সোমবার। বুধবারটা দেখতে পারেন, যেহেতু মঙ্গল শনিবার তো ক্লাস নেবো, তাহলে রোববার সোমবারটা একটু পড়াশোনার সময় পাবেন। মঙ্গলবার অমিত স্যারের পরীক্ষা দিলেন, বুধবার আমারটা দিলেন, বৃহস্পতিবার সৌরভ স্যারটা দিয়ে দেবেন, বুঝেছেন? বুধবারটা দেখতে পারেন, যদি বুধবারটা দুজনের সুবিধা হয় তাহলে বুধবার দিন সন্ধ্যের দিকে, ধরুন 7টা থেকে 10টা বা 6টা থেকে 9টা, যেটা আপনার সুবিধা, যখন আপনাদের সুবিধা বলবেন সেভাবে হতে পারে। 14 তারিখে হতে পারে, দেখুন কি হয়। ঠিক আছে। আচ্ছা, এই সন্ধিটা হলো, তাহলে পরেরটায় যাই। এটা হচ্ছে শেষ স্বরসন্ধি, এটা হচ্ছে এ, আই, ও, ঔ। এই 4টে বর্ণের পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে সন্ধি হয়ে যথাক্রমে অয়, আয়, অব, আব হয়। দেখুন এখানে নিচে একটা লাইন লেখা আছে, কিন্তু ও এ এবং ও এর পরে অবর্ণ থাকলে এই নিয়মটা হয় না। মানে কি, এ এবং ও এর পরে অবর্ণ থাকলে তো আগের নিয়মটা বলা হয়ে গেছে যে এ এবং ও এর পরে অবর্ণ থাকলে পূর্বরূপ একাদেশ হয়, মানে আগেরটাই থাকে, অটা লুপ্ত হয়ে যায়। তাই অবর্ণটা ছেড়ে দিতে হবে, এ এবং ও এর পরে অবর্ণ এইটা ছেড়ে দিতে, বাকি যে যা হতে পারে, এর পরে আকার, ওই এর পরে অকার থেকে শুরু করে সব স্বরবর্ণ, ওর পরে আকার থেকে শুরু করে সব স্বরবর্ণ, ঔ এর পরে অকার থেকে শুরু করে সব স্বরবর্ণ, যা আছে সবগুলোর ক্ষেত্রেই কি হবে, অয়, অয়, অব, আব হবে। কি হবে, অয় এর জায়গাতে অয় হবে, ওই এর জায়গাতে আয় হবে, ও এর জায়গাতে অব হবে, ঔ এর জায়গাতে আব হবে। ঠিক আছে, তাহলে হলো। আর কি, পদের শেষে যে ইয় এবং ব আছে, এই যে অয়ের, অয়ে দেখুন শেষে ইয়কারের হলন্ত রয়েছে, আয়েতে শেষে ইয়াকার হলন্ত রয়েছে, অব এখানে শেষে বকার হলন্ত রয়েছে, আব এখানে শেষে বকার হলন্ত। এই যে পদের শেষে অয় আব আছে, যদি পদের শেষে সেগুলো থাকে তাহলে তার বিকল্পে লোপও করতে পারি, তার বিকল্পে লোপও করতে পারি। আমি এটা উদাহরণ দেখবো ভালো করে, এটা একটু কঠিন রয়েছে নিয়মটা, আমি এটা ভালো করে ভেঙে ভেঙে দেখবো আমরা। তো মোটামুটি এই নিয়মটা মনে রাখুন যে এ, ওই, ও, ওর পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে এর স্থানে অয়, ওই এর স্থানে আয়, ও এর স্থানে অব, ও এর স্থানে আব হবে। কিন্তু এখানে একটা জায়গা ছাড়তে হবে, যেটা আগের নিয়ম ছিল। আগের নিয়মটা কি ছিল না, এ এবং ও এর পরে অবর্ণ, শুধু এই জায়গাটা ছেড়ে দিতে হবে, বাকি সব জায়গাতে এই নিয়মটা কাজে লাগবে, শুধু এই জায়গাতে আগের নিয়মটা কাজে লাগবে। আর কি একটা বিকল্প নিয়ম রয়েছে যে পদের শেষে যদি এই অকার বা বকার হলন্ত থাকে তাহলে তার বিকল্পে আমি লোপও করে দিতে পারি। ঠিক আছে, এবারে আমি যেটা শেয়ার করছি সেটা একবার শেয়ার করি, তাহলে জিনিসটা ভালো হবে। এখানে দেখুন, বিদ্যাতে এব, দেখুন স্টেপ বাই স্টেপ বিদ্যাতে এব ভেঙেছি। আচ্ছা, এটা আপনারা নিজেরা দেখুন, বিদ্যাতে এব এইটা সন্ধির প্রত্যেকটা স্টেপ দেখুন, দেখে যেখানে বুঝতে পারছেন না সেখানে আমাকে জিজ্ঞাসা করুন, আর বুঝতে পেরে গেলে তো খুব ভালো কথা।
স্যার এই জায়গাটা আর একবার একটু বুঝিয়ে দেবেন। কোন জায়গাটা বলুন? এই ওই বিদ্যাতে এব? হ্যাঁ, ওই আপনি যেই জায়গাটায় বললেন আগের স্লাইডটাতে যে এইখানে অয় যুক্ত হবে, ওই জায়গাটা একটু বুঝিয়ে দেবেন। আচ্ছা, এখানে এইখান থেকে বোঝাই সুবিধা হবে। দেখুন এখানে দেখুন, বিদ্যাতে যদি ভাঙে কি কি আছে। বিদ্যাতে এখানে একার রয়েছে শেষে, বিদ্যাতে এখানে একার রয়েছে, আর এব এখানে কি রয়েছে, একার রয়েছে, তাই তো? এখন আমাদের নিয়ম কি ছিল না, এ, ওই, ও, এই চারটে বর্ণের পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে অয়, আয়, অব, আব হয়। এখন এখানে এর পরে কি স্বরবর্ণ রয়েছে? বিদ্যাতে এই যে একারটা, তারপরে কি স্বরবর্ণ রয়েছে? হ্যাঁ, স্বরবর্ণ রয়েছে। তাহলে যে নিয়মটা পড়লাম সেই অনুসারে এখানে কি এর স্থানে কি হবে? এখানে এর স্থানে কি হয়? অয়। অয় হয়। তাহলে এর পরে স্বরবর্ণ রয়েছে বলে এর স্থানে অয় হলো। তাহলে এর স্থানে দেখুন অয় করেছি, বিদ্যাতের এর স্থানে অয় করে দিয়েছি। আর একারটা একারই রয়েছে আগেরটার মতো, এই একারটা তো একার থাকবে, প্রথম একারটার জায়গায় অয় হয়ে গেল। তাহলে এটা যুক্ত করলে কি হচ্ছে, বিদ্যাতয়, বিদ্যাতে থেকে হয়ে গেল বিদ্যাতয় এব। কি হলো? বিদ্যাতয় এব। যুক্ত করলে কি হচ্ছে, বিদ্যাতয় এব। কি হচ্ছে? বিদ্যাতয় এব হলো। এবারে এখানে একটা বিকল্প হচ্ছে না, বিকল্প নিয়মটা কি বললাম, যদি পদের শেষে যকার বা বকার থাকে তাহলে তার বিকল্পে লোপ করতে পারি। এখন এই যে বিদ্যাতে, এটা একটা পদ না পদ নয়? বিদ্যাতে এটা একটা পদ তো, সুপ্তিগন্তম পদম, এটা তিগন্ত একটা পদ বিদ্যাতে। তাহলে বিদ্যাতে যদি পদ হয় তাহলে বিদ্যাতয় এটাও একটা পদ, মানে একারের জায়গায় তো অয়কার হয়েছে। তাহলে বিদ্যাতে এটা একটা পদ কি পদ নয়? পদ। বিদ্যাতয় এটা পদ। তাহলে এই যে যকারে হলন্ত, এটা পদের শেষে না এটা পদের শেষে রয়েছে তো। বিদ্যাতয় এখানে যকার হলন্তটা পদের শেষে রয়েছে তো। হ্যাঁ, তাহলে আমরা নিয়ম কি বলেছিলাম, পদের শেষে যদি যকার বা বকার হলন্ত থাকে তাহলে তার বিকল্পে আমরা কি করতে পারি, লোপ করতে পারি, তাই তো? ও হ্যাঁ, তার জন্য এটা বিদ্যত এব হয়েছে। ঠিক হ্যাঁ, আছে। তাহলে এ কারটা লোপ করে দিলাম, এই জন্য বিদ্যাতে এবার দুটো হতে পারে, দুটোই ঠিক। বিদ্যাতয় এব এটাও ঠিক, যে এই লোপটা যেহেতু বিকল্পে হয় না, মানে করতেও পারেন নাও করতে পারেন। তাহলে বিদ্যাতয় এব এটাও ঠিক, বিদ্যাতা এব এটাও ঠিক। আচ্ছা, এবার বুঝেছি। পঙ্কজ বাবু, হ্যাঁ স্যার। স্যার এখানে বিদ্যুৎ এব, এটা ঠিক আছে, কিন্তু বিদ্যুৎ এব এটা স্যার। মানে কোনটা বলছেন, দ্বিতীয়টা? হ্যাঁ স্যার, দ্বিতীয়টা কেন হবে? এই যে তৃতীয় কোথায় গেল, অকারটা কোথায় গেল স্যার? ওই যে অকারটা। একটা ব্র্যাকেটের নিয়ম ছিল, পদের শেষে যদি 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 ইয়কার বা বকারটা পদের শেষে থাকে তাহলে তার বিকল্পে লোপ করতে পারি, এটা নিয়ম ছিল। আমি নিয়মটা আপনাকে আবার দেখাচ্ছি। ওই যে আমরা লাস্টের নিয়মটা পড়লাম, যার পর এখানে এলাম যে অয় অয় আবাব হয়, সেইখানে একটা ব্র্যাকেটের নিয়ম লিখে রেখেছে যে পদের শেষে যদি ইয়কার বা বকার থাকে তাহলে তার বিকল্পে লোপ করতে পারি। এখানে বিদ্যাতয় এই যে ইয়কারটা পদের শেষে রয়েছে, সেই জন্য তার বিকল্পে লোপ করে দিলে ইয়কারটা উড়িয়ে দিলাম, তাহলে কি পড়ে থাকছে, বিদ্যাতা এব। বুঝতে পারলেন? দেখুন আমি নিয়মটা আপনাকে দেখা যাবে, বুঝতে পারবেন আপনি। আচ্ছা, আপনাদের 9টা 15 অব্দি ক্লাস নিলে অসুবিধা আছে নাকি কারোর, অন্যান্য কোনো কাজ ইত্যাদি? না স্যার, আমার অসুবিধা নেই। পঙ্কজ বাবু? না স্যার, সমস্যা নেই প্রভু স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। দেখুন এই যে নিয়মটা দেখুন, এখানে এখানে দেখুন কি লিখেছি, পদের শেষে য় এবং বয়ের বিকল্পে লোপ হয়, দেখতে পাচ্ছেন? দেখুন নিয়মটা আবার ভালো করে পড়ে নিন, এখানে কি নিয়ম আছে, তারপরে ওইখানে আমি যাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে।
স্যার এখানে স্যার এ এর পরে যে কোনো স্বরবর্ণ থাকবে তাই না স্যার? ওই এর পরে যে কোনো স্বরবর্ণ থাকলেই এরকম তো স্যার? ওর শুধু পরে যে কোনো একার স্বরবর্ণ এবং থাকলেই? ওকারে, শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে একার এবং ওকারের পরে যদি অবর্ণ থাকে তাহলে কিন্তু এই নিয়মটা কাজে লাগবে না। আমরা এর আগে একটা নিয়ম পড়েছিলাম মনে আছে, ঠিক এর আগেই, এ এবং ও এর পরে, এই দেখুন এই নিয়মটা দেখুন, এ এবং ও এর পরে যদি অবর্ণ থাকে তাহলে পূর্বরূপেকা দেশ হয়। এই নিয়মটা হচ্ছে বাধক নিয়ম, এই নিয়মটা, এটা হচ্ছে সামান্য নিয়ম, এই যেটা যেটা পরে বললাম, আর এটা হচ্ছে বাধক নিয়ম। সেই জন্য এখানে সামান্যভাবে বলেছে এ ওই ওর পরে স্বরবর্ণ থাকলে এই নিয়মটা কাজে লাগবে, কিন্তু শুধু দুটো জায়গা ছাড়তে হবে, এর পরে অকার থাকলে এটা হবে না, ও এর পরে অকার থাকলে এটা হবে না, বাকি সব স্বরবর্ণ থাকলেই হবে আর সব জায়গাতেই হবে। শুধু এ প্লাস অতে হবে না, ও প্লাস অতে হবে না, বাকি সব জায়গাতে এটা হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এবারে আপনি এই তাহলে যেটা এটা দেখুন, তাহলে যেটা আমি দেখাচ্ছিলাম এটা এখন বুঝতে পারছেন কিনা দেখুন, বিদ্যাতা এ ওটা বুঝতে পারছেন কিনা দেখুন। বিদ্যাতা এ ওটা এখন বুঝতে পারছেন? স্টেপ বাই স্টেপ দেখুন প্রত্যেকটা লাইন কিভাবে চেঞ্জ হতে হতে যাচ্ছে। হ্যাঁ স্যার বুঝলাম, কিন্তু স্যার এগুলো প্র্যাকটিস প্র্যাকটিস করতে আমি করলে ভালো হতো। আমরা আরেকটা উদাহরণ দেখি এরকম, দেখুন তাহলে আরো ক্লিয়ার হবে। দেখুন গই আকাহা, গই একটা ধাতু, তার সাথে অপ ধরুন একটা প্রত্যয় হয়েছে গই আকাহা। এখানে দেখুন, এখানে কি ভাঙলে কি হবে, গই আকাহা, ঐকারের পরে অকার, ঐকারের পরে অকার থাকলে কি হবে, ঐকারের পরে অকার থাকলে, ঐকারের পরে স্বরবর্ণ থাকলে কি হবে, ওই এর জায়গায় আয় কি হবে, হবে, ঠিক আছে আয় এটা। হবে। তাহলে গ আয় আকাহা, গায় আকাহা, গায় আকাহা, গায় এখানে কিন্তু গায় এখানে কিন্তু ওই গা অকহ হবে না, এখানে কিন্তু দুটো রূপ হবে না, গা অকহ এটা হবে না। কেন হবে না বলতে পারবেন কেউ? এই যে ইয়কার বা বকারের বিকল্পে লোপ হলো আগের জায়গাটাতে, সেরকম কিন্তু এখানে হবে না। কেন হবে না বলতে পারবেন? একটু ভেবে বলুন দেখি, নিয়মটা মনে করে একটু ভেবে বলুন দেখি। স্যার গায় আর এই দুইটা কি? ওকে স্যার, এখানে বিসর্গের প্রয়োগ আছে। হ্যাঁ আছে, তাহলে এটা একটা নাম টাইপের কর্তা রূপে ব্যবহার হবে। হোক, তাহলে তাতে কি হয়েছে? আমার ইয়কারের লোপ হবে কি হবে না সেটা হচ্ছে বিষয়। এই যে গায় অকহ এই যে আছে, এই অবস্থাতে ইয়কারের লোপটা বিকল্পে করতে পারবো কি পারবো না, করতে যদি না পারি আমি বললাম যে করা যাবে না। কেন করা যাবে না সেটা আমার প্রশ্ন। আচ্ছা, ইয়কার বকারের লোপ কখন হয়, নিয়মটা কি ছিল, লাইনটা আমাকে বলতে পারবেন কেউ মনে করে? কি লাইনটা ছিল ওখানে? ইয়কার এবং বকারের বিকল্পের লোপটা কখন হয়, কি ছিল? যখন পদের যখন শেষে থাকে, পদের যখন শেষে যখন বসন্ত থাকে। পদের শেষে যখন থাকে। এখানে গই এটা কোনো পদই নয়, এটা হচ্ছে বিষয়। এখানে গায়ে কহ এটা পুরোটা একটা পদ, গায়ে কহ এটা পুরোটা একটা পদ, তার মধ্যে গই এটা কোনো পদ নয়, অকহ এটা নিজে কোনো পদ নয়। আপনি কি শুধু গই এটা প্রয়োগ করতে পারবেন বাক্যে? শুধু গই এটা প্রয়োগ করা যাবে? ধাতু তো এটা প্রয়োগ করা যাবে? যাবে না। শুধু অকহ এটা প্রয়োগ করা যাবে? যাবে না। গায়ে কহ এটা পুরোটা একসাথে প্রয়োগ করতে পারবেন, তাহলে গায়ে কহ এটা পুরোটা একটা পদ, গই এটা কোনো পদ নয়। এই জন্য গায়ে এখানে যে ইয়কারটা হয়ে রয়েছে সেটা পদের শেষে নেই। আগেরটায় দেখুন কি হয়েছিল,
বিদ্যাতে এটা নিজে একটা পদ, এব এটা এটা একটা আলাদা পদ, দুটো আলাদা আলাদা পদ। এখানে একারটা বিদ্যাতে এটা একটা পদের জন্য একারটা এই যে ইকারটা পদের শেষে আছে, সেই জন্য বিকল্পে লোপ হচ্ছিল। এখানে কিন্তু গই কোনো পদই নয়, সেই জন্য গায়ক হয়, এখানে গায় এটা ইকারটা পদের শেষে নেই বলে এখানে আপনি লোপটা করতে পারবেন না। বোঝা গেছে? দেখুন বোঝা গেছে কিনা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। বোঝা গেছে রাজদীপ বাবু? হ্যাঁ স্যার। আচ্ছা, পরে এটা দেখুন দেখি আরেকটা এরকম সেম কঠিনাচলে বারবার দিয়েছি এগুলো। দেখুন এটা দেখুন দেখি, তর ইবা। এতটা বুঝতে পারছেন? এই দু লাইন বুঝতে পারছেন নাকি দেখুন। বোঝা গেলে বলুন, পরেরটায় যাব, পরের নিচের লাইনে যাব। ঠিক আছে স্যার। আব এটা কি হবে স্যার? তরবৈব? এই দেখুন, এই যে এটা হবে হ্যাঁ। তরব ইবা, তরব ইবা অথবা তরা ইবা, দুটোই হতে পারে, কারণ তর এটা একটা পদ, তর এটা একটা পদ, ইবা এটা একটা আলাদা পদ, সেই জন্য দুটো যেহেতু পদ, এই জন্য তরব এই বকারটা পদের শেষে রয়েছে, তরব ইবা। এনে লোপও করতে পারেন, তরা ইবাও হতে পারে, তরব ইবা এটাও হতে পারে। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, পরেরটা দেখুন দেখি, একই রকম তো দেখুন। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বোঝা গেছে? স্যার বুঝতে পারছি স্যার। রাজদীপ বাবু? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা বুঝছি। আরেকটা দেখুন দেখি, ক্লিয়ার হয়ে যাক, এটা দেখুন দেখি। হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি স্যার। বোঝা গেছে তাই তো? খুব ভালো। তাহলে এই নিয়মটাও ক্লিয়ার। এটা ক্লিয়ার। তাহলে এখানে দেখুন এইগুলোই দিয়েছি, বিদ্যাতে এবা, বিদ্যাতা এবা বা বিদ্যাতা এবা, গায়্যকঃ গায়কঃ, তরো ইবা তরবিবা অথবা তর ইবা, নরৌ অপি নরাবপি অথবা নরা অপি, এগুলোই দেখলাম। আচ্ছা, এই আরেকটা নিয়ম এখানে দেখে নিই, আজকে শেষ প্রকৃতি ভাব সন্ধিটা দেখে নিই, পরের দিন
ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি এটা পরের দিন দেখবো অল্প অল্প করে, ঠিক আছে? পরের দিন আছে, সেটা দেখবো। এখন আজকে প্রকৃতিভাব সন্ধিটা দেখে নিই, আর এটা একটু দুটো দেখে নেবো আজকে, হয়ে যাবে। 9টা 8 বাজে 5 মিনিটে হয়ে যাবে। দেখুন, প্রকৃতিভাব সন্ধি হচ্ছে কি বলেছিলাম, প্রকৃতিভাব সন্ধি মানে কি বলেছিলাম, যেখানে সন্ধি হয় না অ্যাকচুয়ালি, মানে হওয়ার কথা কিন্তু হয় না। যেমন দেখুন, এই যে দীর্ঘ ইকারান্ত, দীর্ঘ উকারান্ত আর একারান্ত দ্বিবচনান্ত পদের সন্ধি হয় না। ইকারান্ত, উকারান্ত আর একারান্ত দ্বিবচনান্ত পদের সন্ধি হয় না। এখন দেখুন, এই যে নিচে উদাহরণটা দেখুন, হারি এ তৌ। আচ্ছা, এই যে সূত্র, এই আপনি এই নিয়মটা ছেড়ে দিন। এখন হারি এ তৌ, এই যদি আপনাকে দিই হারি প্লাস এ তৌ, তাহলে আপনি এতক্ষণ যা নিয়মগুলো পড়েছেন সেই নিয়ম অনুসারে এখানে কি সন্ধি হতে পারতো একটু বলুন দেখি। হারি এ তৌ, এটা স্যার উনতস না, হ্যাঁ এটা কি ঠিক বলছেন, ঠিক বলছেন, উনতস্তজ যোগ একদম হয়ে যেত? একদম ঠিক ধরেছেন, একদম ঠিক। ইকার, দীর্ঘ ইকারের পরে ওই বর্ণ ছাড়া অন্য স্বরবর্ণ রয়েছে, তাহলে ইয়কার হবে। একদম ঠিক বলেছেন, খুব ভালো। তাহলে ইয়কার হওয়ার কথা ছিল। হারিয়ে তৌ কি হতো, হারিয়ে তৌ, তাই তো? কিন্তু এখানে হবে না। দীর্ঘ ইকারান্ত দ্বিবচনান্ত পদ। এখন হারি, এইটা কোথাকার রূপ বলতে পারবেন? হারি, এটা কোন শব্দের কোন বচনের রূপ বলতে পারবেন? কোন বিভক্তির কোন বচনের রূপ? এটা মনে হয় হরি ইকারান্ত পুংলিঙ্গ শব্দ। না, ইকারান্ত পুল্লিঙ্গ শব্দ, ঠিক। মুনি মুনয় এটা দ্বিবচন আছে। দ্বিবচন, প্রথমার বা দ্বিতীয়ার দ্বিবচনে হারি হয়, তাই তো? হরিহি হরি হরয়ঃ, হরিম হরি হরিন, এইভাবে হয়। তাহলে এই যে হরি রূপটা দীর্ঘ ইকারান্ত দ্বিবচনান্ত পদ, তাই তো? দীর্ঘ ইকারান্ত দ্বিবচনান্ত পদ, হ্যাঁ? সেই জন্য এখানে সন্ধি হবে না। হরি এ তৌ, এখানে কোনো সন্ধি হবে না। যদি এখানে সন্ধির নিয়ম অনুযায়ী সন্ধি প্রাপ্ত ছিল, কিন্তু এখানে সন্ধি হবে না। হরি এ তৌ, হরি এ তৌই থাকবে, এখানে সন্ধি করা যাবে না। সেরকম দেখুন, বিষ্ণু ইমৌ, বিষ্ণু ইমৌ, এখানে কি সন্ধি প্রাপ্ত ছিল বলুন দেখি। স্যার এখানে তো স্যার জকার অর্থ স্যার জকার প্রাপ্ত ছিল। না, জকার নয়, ওই নিয়মটাই, জকার নয়। একার 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 প্রাপ্ত ছিল, একার বা প্রাপ্ত ছিল স্যার। না কিন্তু একার এখানে নয়, যেহেতু এখানে না না একার নয়, একার নয়। ল যোগ হতো না। সামনে না না, বকার, বকার, ব। উকারের জায়গায় কি হয়? সামনে রুশ করা হয়েছে স্যার, সামনে। উকারের জায়গায়, পরেরটা দেখবেন না, আগেরটা দেখুন। উকারের জায়গায় বকার হয়, তাই না? বিষ্ণু বিমৌ এরকম যেটা হতো, উকারের জায়গায় বকার হয়। ইকারের জায়গায় ইয়কার, উকারের জায়গায় বকার, রিকারের জায়গায় রকার, রিকারের জায়গায় লকার, এই তো নিয়ম। তাহলে উকারের জায়গায় কি হয়? বকার হবে, প্রাপ্ত ছিল কিন্তু হবে না। কেননা বিষ্ণু, এটা বিষ্ণু শব্দের প্রথমার দ্বিবচনের রূপ। বিষ্ণু, বিষ্ণু বিষ্ণু বিষ্ণাবাহা, বিষ্ণু, এটা হচ্ছে দ্বিবচনের রূপ। আবার দীর্ঘ উকারান্ত, তাহলে এই নিয়ম অনুসারে এখানে কিন্তু সন্ধি হবে না। বিষ্ণু ইমৌ, বিষ্ণু ইমৌই থাকবে। বুঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। সেরকম দেখুন, লতে এতে, লতে এতে, এইখানে কি সন্ধি প্রাপ্ত ছিল বলুন দেখি, লতে এতে। এখানে এটা লতইতে হয়ে যেত। এ যুগ হয় ওইকার। একারের পর একার, তাহলে কি ঐকার হয়? স্যার এটা স্যার একারই হতো স্যার, একা স্যার লোপ পেত না স্যার, পরে একারটা লোপ পেত না। না, সেটা তো একারের পরে অকার থাকলে লোপ পায়। ওটা কি ছিল, একার বা ওকারের পরে অকার থাকলে অকারটা লোপ হয়। এখানে তো একারের পরে একার আছে, একারের পরে একার থাকলে কি নিয়ম ছিল?
অ- অব 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 নয়, অয়। অয় 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 হ্যাঁ, লাস্ট যে নিয়মটা পড়লাম, একারের লাস্টের পরে যেটা স্বরবর্ণ দেখালে রয়েছে, একারের পরে স্বরবর্ণ রয়েছে, তাহলে অয় হওয়ার কথা ছিল, কিন্তু এখানে অয় হবে না। কেন? একারান্ত দ্বিবচনান্ত এটা, লতা লতে লতাহা, লতে এটা লতা শব্দের দ্বিবচনের রূপ, লতে, এই জন্য এখানেও সন্ধি হবে না। সেরকমই পচেতে ইমে, এখানেও অয় প্রাপ্ত ছিল পচেতে ইমে, তাই তো? এখানেও হবে না। কেন? পচেতে এটা পচে, পচাতে পচেতে পচন্তে, পচাতে পচেতে পচন্তে, এই পচাতে, এই পচ ধাতুর দ্বিবচনের রূপ, প্রথমার দ্বিবচনে, পচেতে প্রথম বিভক্তি দ্বিবচনে, পচেতে প্রথম পুরুষের দ্বিবচনে, পচেতে, এই জন্য এখানেও সন্ধি হবে না, দ্বিবচনান্ত রূপ বলে, একারান্ত দ্বিবচনান্ত। ঠিক আছে? মানে এখানে কিন্তু দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে দ্বিবচনান্ত হতে হবে, আবার দীর্ঘ ইকারান্ত, দীর্ঘ উকারান্ত, দীর্ঘ একারান্ত হবে। শুধু দীর্ঘ ইকারান্ত, উকারান্ত, একারান্ত কিন্তু সন্ধি হয়, তো সেই পদগুলো যদি দ্বিবচনান্ত হয়ে যায় তাহলে কিন্তু সেগুলো সন্ধি হবে না। ঠিক আছে? এটা দেখুন দেখি, এটা ঠিক করেছে না ভুল করেছে? এই যে এটা দেখুন দেখি, এটা ঠিক করেছে না ভুল হয়েছে? কি হলো বলুন, ঠিক আছে না ভুল আছে? প্রথমেরটা স্যার ঠিক আছে, স্যার স্যার, প্রথমটা ঠিক আছে, পরেরটা ভাবছি। পরেরটা ওই স্যার, আর লাস্টেরটা কি একটা যোগ হয়ে বললো, এব এব সে বেতে ইমৌ, এখানে এই কোনো সে বেতে ইমৌ, এখানে কোনো সন্ধি করা যাবে? না স্যার, যাবে না স্যার। স্যার এখানে ইমো বহুবচন, সেবেতেও দ্বিবচন, সেবেতেও দ্বিবচন। দেখুন, ইমৌ দ্বিবচন নাকি সেটা ইম্পর্টেন্ট নয়, এটা মনে রাখবেন, দুটোকেই দ্বিবচন হতে হবে না, প্রথমটা দ্বিবচন নাকি সেটাই দেখতে হবে। এখন ইমৌ যদি দ্বিবচন নাও হতো তাহলেও কিন্তু সন্ধি হতো না। ঠিক আছে? প্রথম যে পদটা, যার শেষে একার রয়েছে, যার শেষে উকার রয়েছে, যার শেষে ইকার রয়েছে, সেইটা দ্বিবচন নাকি দেখতে হবে, পরেরটা কি সেটা আমার বিষয়ই না। ঠিক আছে? বোঝা গেছে? যাই হোক, সেবেতে এটা দ্বিবচন রয়েছে, সেবাতে সেবেতে একারান্ত দ্বিবচন, সেই জন্য এখানে সন্ধি হবে না। এখন সেবাতে ইমৌ, এখানে কি দুটো রূপ ঠিক করেছে? সেবাতে ইমৌ, এখানে স্যার মনে হয় একটা এব যোগ হয়ে যেটা সন্ধি বললেন সেটা, কোনটা বলুন দেখি? সেবাতে ইমৌ, সেবাতা ইমৌ, আর সেবাতা ইমৌ, এবা যোগ হয়েছে মানে বুঝতে পারলাম না। একটা এব যোগ হয়ে, মানে এটা ভুল আছে দ্বিতীয়টা, যেটা ভুল আছে, কেন ভুল আছে? কারণ এটা তো প্রথম প্রথম বচনের রূপ আছে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে সন্ধি হবে তো? সন্ধি হবে, একার আর ইকার যোগ হলে এব যোগ হচ্ছিল, একার আর ইকার যোগ হলে অয় যোগ হচ্ছিল, এব কেন অয় হবে? অয় sorry, sorry, অয় যোগ হচ্ছিল, তাহলে তাহলে সেবাতয় এব তয় ইমৌ। ইমৌ, সেবাতা ইমৌ সেটাই করেছে। আর সেবাতা ইমৌ, এখানে ইয়কারটা পদের শেষে হবে, যেহেতু সেবাতে এটা একটা পদ,
তার বিকল্পে লোপ করে দিয়েছে, সেভ অথবা ইমো, এটাও ঠিক হচ্ছে। ও ওটা নিচে এটা করা আছে সেটাই বুঝতে পারি। এটারই সন্ধি করা আছে, ঠিক আছে? তাহলে বোঝা গেছে, এই হচ্ছে বিষয়। এই মোটামুটি আজকে সন্ধির ক্লাস। 9:18 হয়ে গেছে অলরেডি। তো বাকি যে সন্ধিগুলো রয়েছে সেগুলো আমরা পরের দিন দেখবো। আমি অলরেডি গ্রুপে সন্ধির এই ক্লাস নোটটা এবং সন্ধির যে স্লাইড সেটাও আমি শেয়ার করে দিয়েছি। বাকি যে সন্ধিগুলো রয়েছে সেগুলো আমরা পরের ক্লাসে দেখে শেষ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। পঙ্কজবাবু, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। স্যার সময় দর পেলেন না স্যার, নতুন সত্য বিধানটা স্যার, তাহলে তার সময় আর তো পাবেন না আচ্ছা তাহলে স্যার। দেখছি আমি পরের দিন তো 2 ঘন্টায় ক্লাস নেবো। আজকে তো সময়টা কম হলো, 2 ঘন্টা ক্লাস নিলে ওই সন্ধিটা প্রথম 1 ঘন্টাতেই হয়ে যাবে। তারপরে আমি নত্য সাধন দেখিয়ে দেবো একটু, ঠিক আছে? অসুবিধা নেই, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর যদি বাই চান্স না হয় তাহলে আমি পরে আপনাকে হোয়াটসঅ্যাপে বলে দেবো নত্য বিধানটা কি, আমি আপনাকে পরে হোয়াটসঅ্যাপে বলে দেবো বা ফোন করে জানিয়ে দেবো, ঠিক আছে? অসুবিধা নেই। স্যার এই নত্যবিধান বলতে নয়ের যে 4টে না 5টা রুল ওই জিনিসটা কি? না না, ওটা নয়, ওটা তো নকারের অর্থ। নত্য সত্য বিধান বলতে এখানে ওই কোথায় মূর্ধন্য মধ্যের হবে, না দন্তের দন্তের জায়গায়। না। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা পড়েছিলাম। হ্যাঁ, ওইটা উনি জানেন না, ওইটা উনি একটু জানবেন বলছিলেন। না না না, আরেকবার তাহলে রিভাইজ হয়ে যাবে আমার। আচ্ছা, তাহলে দেখছি আমি পরের দিন 2 ঘন্টা ক্লাস নেবো। সন্ধিটা প্রথম 1 ঘন্টাতেই হয়ে যাবে আশা করছি। তারপরের 1 ঘন্টার মধ্যে আমি নত্য সত্য বিধানটা মানে দেখিয়ে দেবো অল্প করে, ঠিক আছে? যেটা দরকার সেটা দেখিয়ে দেবো। 15 মিনিট মতো লাগবে, খুব বেশি সময় লাগবে না ওটা দেখানোর জন্য, ঠিক আছে? হয়ে যাবে, ঠিক আছে পঙ্কজবাবু? ঠিক আছে স্যার। ঠিক আছে, আজকে ক্লাসটা এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।